আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি ক্লাসটা। আমরা এই জাবেদাতে ছিলাম না? জাবেদা অনেক জায়গায় প্যাচ ছিল সবার, প্রায় অনেকে বলতেছিল। এখন আমরা দেখি প্রথম থেকে আবার শুরু করি। আমি দুইটা টার্ম দেব। প্রথম হচ্ছে লেনদেনের দুইটা টার্ম শিখতে হবে। দেখো, একটা একটা জিনিস হচ্ছে একটা কোন জিনিসটা লেনদেন থেকে আমাদের ব্যবসায় আসছে, ঠিক আছে, আর কোন জিনিসটা আমাদের ব্যবসা থেকে চলে গেছে। এই যে প্রত্যেকটা লাইন থেকে এই দুইটা জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছি? মিউট করো ভাই। কে? সামি? জি স্যার, বলুন। তোমাকে হোস্ট করছি, দেখো। ওকে। সামি মিউট করো। আচ্ছা, ঠিক আছে। এখন প্রত্যেকটা লেনদেনকে তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? কোন জিনিসটা ব্যবসায় আসলো এবং কোন জিনিসটা চলে গেল, এটা তো পারবো। পারবো না? জি পারবো স্যার ভাইয়া। আচ্ছা, দেখো, তাহলে আমরা কোন জিনিসটা আসলো এবং কোন জিনিসটা গেল, এই জিনিসটাকে আমরা ভাগ করব, এবং যেটা ব্যবসায় আসবে সেটা হচ্ছে ডেবিট, অর্থাৎ সম্পদ। সম্পদ ব্যবসায় আসলে ডেবিট এবং সম্পদ চলে গেলে ক্রেডিট। ঠিক আছে, যা আসবে ব্যবসায় তা হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ ব্যবসায় আসলে ডেবিট এবং চলে গেলে ক্রেডিট, অর্থাৎ আমরা দুইটা দুইটা আলাদা করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ডেবিট, আর যেটা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। এই দুইটা জিনিস তো বুঝছি। জি ভাইয়া, এই দুটো জিনিস বুঝছি। জি আচ্ছা, ভাইয়া বুঝতে এই যে পারছি। তাহলে দেখো, একটা লেনদেনে দেখো, প্রথমে আমরা যে আগের জায়গাটাই করি। করিমের নিকট থেকে পণ্য ক্ষয় 20,000 টাকার। করিমের নিকট থেকে পণ্য ক্ষয় 20,000 টাকার। এইটার থেকে আমরা দেখো কি আসছে এবং কি গেছে। এই দুইটা জিনিস একটু আলাদা করো তো। কি আসছে এবং কি গেছে দেখো। তাহলে ভাইয়া আমাদের ক্রয় করার মাধ্যমে টাকা আমাদেরকে লেনদেনের মাধ্যমে আমাদের ব্যবসা থেকে টাকা গেল, এবং তার কাছ থেকে যে পণ্যটা কিনলাম সেটা আমাদের ব্যবসায় আসলো। হ্যাঁ, এই তো দেখো, তাহলে পণ্যটা ব্যবসায় তাহলে আসছে আর টাকাটা আসলো, জি, টাকাটা গেল, চলে গেছে। এতটুকু তো জি, ক্লিয়ার নাকি? জি। এখন দেখো, এই যে পণ্যটা আসছে সেটা কি হিসেবে আসছে ব্যবসায়, আমরা কোন কারণে নিয়ে আসছি ব্যবসায়। পণ্যটা ক্রয় তাহলে করছে, এই জন্য কি সেটা, হয়েছে, ব্যবসায় চলে আসছে। জি ভাইয়া, হুম তাহলে তাহলে পণ্যটা দেখো, ডেবিট হিসেবে আসলো। হ্যাঁ, তাহলে পণ্যটা ডেবিট হিসেবে আসলো। হ্যাঁ, যেহেতু ব্যবসায় পণ্যটা আসছে ডেবিট হিসেবে সেটা আসলো, ডেবিট। যেহেতু ব্যবসায় আসছে সেটা জি, ডেবিট, আর যেটা চলে যাবে ডেবিট, সেটা হচ্ছে ক্রেডিট, ক্রেডিট। হ্যাঁ, এখন এখানে জি। যেহেতু আমরা ক্ষয় করে নিয়ে আসছি, পণ্য জিনিসটা সরাসরি যাবে তাদের উল্লেখ হয় না। এটা কি কারণে আসছে, আমরা ক্ষয় করছি এই জন্য আসছে, তাহলে লিখবো যে ক্রয় হিসাব ডেবিট। দেখো, আমি গড় করলাম না। ক্রয় হিসাব, ক্রয় হিসাব কি ডেবিট। এই জিনিসটা তো বোঝা গেছে নাকি? জি ভাইয়া। আপনি মেবি মিউট আছেন, আপনি মেবি মিউট হয়ে আছেন। আমি মিউট না তো, আমার কথা শোনা যায়? এখন ঠিক আছে ভাইয়া, এর আগে মিউট ছিলেন। আচ্ছা, যে কথা সামি, বলছো বা যে কোনো করছো প্রবলেম সে, হয়েছে? না না, যে কথা বলছো বা যা যে আনমিউট করে কথা বলছো, সে কথা বলার পরে একটু মিউট করে দাও নিজ দায়িত্বে, তখন সবারই সুবিধা হবে। আচ্ছা, কথা শেষ হওয়ার পর সাথে সাথে মিউট করে দিবা। দেখো, তাহলে আমরা বললাম যে এটা ক্ষয় করার কারণে কি হয়েছে, আমাদের ব্যবসায় চলে আসছে। যেহেতু ব্যবসায় আসছে সেটা ডেবিট। সহজ বিষয়। এখন কি কারণে আনছিলাম, ক্ষয় করে আনছিলাম। এখন দেখো, এখানে একটা নাম নাম উল্লেখ আছে, সেটা হচ্ছে কবিরের নিকট পণ্য ক্রয়। এখন আমি বলছিলাম যে যদি নাম উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা কি পণ্য, কিভাবে ক্ষয় হয়েছে, বাকিতে ক্ষয় হয়েছে। ঠিক আছে, ধারে। নাম উল্লেখ থাকলে কি হবে, বাকিতে ক্রয় হয়েছে। এখন এখানে দেখো, আমরা যেহেতু বাকিতে ক্রয় করছি, তাহলে এই কবির কি কি করবে, কবির আমাদের থেকে টাকাটা পাবে, সে আমাদের পাওনাদার।
এখন পাওনাদারকে আমরা আধুনিক রূপে আরেকটা নাম দিই, সেটা হচ্ছে যখন পাওনাদারে টাকা পাবে সেটাকে আমরা যেহেতু আমাদের দিতে হবে, ঠিক আমাদের কিন্তু পাওনাদারকে টাকাটা দিতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি? প্রদেয়। যখন আমাদের দিতে হবে তখন প্রদেয়। আর আরো সহজ করে যদি লিখো, এখানে সরাসরি নাম আছে না, কবিরের নিকট পণ্য ক্রয় করছে, তাহলে সরাসরি কবির হিসাব দিয়ে দাও, এটা হবে ক্রেডিট। ভাই এই কবির বিষয়টা হিসাব। বুঝতে পারি না, আবার একটু বলেন তো ভাই, আর একটু ভাই ডিটেলসে যদি বলতেন। আচ্ছা, আর একটু ডিটেলসে যদি বলি, আমরা আমাদের দুইটা পার্ট প্রয়োজন, একটা হচ্ছে ডেবিট পার্ট, একটা হচ্ছে ক্রেডিট পার্ট। ডেবিট পার্টটা আমরা পাইছি, আমরা পণ্য নিয়ে আসছি, এখন আমরা টাকাটা দিয়ে দিছি না, যেহেতু এখানে কবিরের নাম লেখা আছে, টাকাটা দিব আমরা, কিন্তু এটা নগদে দিই নাই। নগদে দিই নাই তো কি হয়েছে, আমাদের তো দিতে হবে, তাই না? কিন্তু ব্যবসায় আমরা আমরা জাবেদার সময় এটা লিখে দিব যে আমরা সরাসরি এটা এন্ট্রি করে দেব। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এন্ট্রি করে দেব যে আমাদের প্রত্যেক ডে বাই ডে হিসাবে আমরা কিন্তু এন্ট্রি করে দেব যে এটা আমাদের দিতে হবে। দিতে হবে এটা কখন দিব সেটা বড় বিষয় না, কিন্তু আমাদের এন্ট্রিতে আমাদের হিসাবে আমরা কিন্তু লিখে রাখবো যে ওকে দিতে হবে। এখন আমরা যে জিনিসগুলা দেই সেই জিনিসগুলোকে কি বলি? অর্থাৎ পাওনাদারকে আমরা যা দিব সে কিন্তু আমাদের পাওনাদার। এখন সে আমার কাছ থেকে জিনিসটা পাবে না, আমাদের দিতে হবে না, আমরা যা দেব সেটা হবে প্রদেয়, মানে দেওয়া। দেওয়া থেকে প্রদেয়। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল? জি ভাই বুঝতে পারছি। এখন প্রদেয় কথাটা যদি কঠিন লাগে, কোনো কারণে যদি বাকি যার কাছ থেকে কিনছি পণ্যটা আমরা, তার নামটা উল্লেখ থাকে, ওই প্রদেয়র জায়গা যদি আমরা লিখি যে কবিরের নাম দিয়ে যে কবির হিসাব। এখন আমরা বলছিলাম যে সে যেহেতু আমাদের পাওনাদার, অতএব এখানে কিন্তু পাওনাদার হিসাবে লেখা যাবে। পাওনাদার হিসাব লিখতে পারো, প্রদেয় হিসাবে লিখতে পারো। এবং পাওনাদার এবং প্রদেয় জিনিসটা যদি কঠিন লাগে, যদি কোনো কারণে নাম উল্লেখ থাকে, যেমন কবির হিসাবে এখানে কবির লেখা আছে, তাহলে আমরা প্রদেয় হিসাবে লিখতে পারি, পাওনাদার হিসাবে লিখতে পারি। এবং এই দুইটা যদি কঠিন লাগে, সরাসরি কবির হিসাব যদি ক্রেডিট দিয়ে দেই তাহলেও হবে। বুঝা গেল? এটা ক্লিয়ার? এখানে কবির তো আমাদের কাছ থেকে কি পায় ভাই? আমরা তো 20,000 টাকা দিয়ে দিলাম, দিয়ে তো পণ্যই কিনলাম, তাহলে কবির আমাদের কাছে কি পায়? যেহেতু কবিরের নামটা আমরা উল্লেখ করছি, তার মানে কবির হচ্ছে বাকিতে কিনছি, কবিরকে 20,000 টাকা দিয়ে দেব, কিন্তু এখনো দেই নাই। ঠিক আছে ভাই এখানে তো লেখা আছে যে কবিরের নিকট থেকে পণ্য ক্রয় 20,000 টাকা, মানে 20,000 টাকা আমরা দিয়ে তারপর পণ্য ক্রয় কি করছি, মানে পণ্যটা ক্রয় করছি। এখন আমরা বুঝবো কিভাবে যে 20,000 টাকা বাকি ছিল? এইটাই তো প্রথম কেন থেকে বলছি, ভাইয়া তো বলেই দিছে যদি নাম উল্লেখ যে থাকে, নাম যদি উল্লেখ নাম উল্লেখ থাকলে থাকে তাহলে বুঝতে হবে এটা বাকি, মাস্ট বাকি, এটা গ্যারান্টি। যদি নাম উল্লেখ থাকে এটা মাস্ট বাকি। বুঝা গেল? জি ভাই এইটা তো বুঝতে পারছি এবার। এইটা তো এই 3 দিন পর্যন্তই বুঝাইতে আছে যে নাম উল্লেখ থাকলে ওইটা বাকিতে, ওটা টাকা দেওয়া হয় নাই। এইটা হ্যাঁ তুই হ্যাঁ, এখন একদম যদি প্রথম প্রশ্ন থেকেই করস, বলতেছি এটা। এই প্রশ্ন না না, যদি তুই অসুবিধা 3 নাই, দিন পরে না বুঝলে করস। তো প্রশ্ন করবেই। আস্তে আস্তে, এভাবে এভাবে বলিও না, না আরে বুঝলে ভাই, প্রশ্ন করবে সবাইকে মাস্ট। তো বুঝতে হবে। আপনি এরম বলে হবে? ঠিক আছে, সবাইকে কেউ বুঝতে বুঝবে হবে। কেউ বুঝবে না, এটাই স্বাভাবিক ভাই। আস্তে, এভাবে প্রশ্ন ভাই করিও না। এটা এটা যা এটা ওরে ওরে বলছি, সমস্যা নাই, ওর সাথে আমি বললে সমস্যা নাই, আমার ফ্রেন্ড তো। আমি এটা বললাম না যে থাক এটা থাক, 3 দিন। তোমরা অফলাইনে বলিও, এভাবে বলিও না সবার ও সামনে, হয়তো বা তাহলে দেখা ক্লাস যাবে অনেকে না বুঝে প্রশ্ন করবে না। ক্লাস মিস করছে হয়তো বা, এই জন্য বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি তো আবার প্রথম থেকে বোঝাচ্ছি। এখন এই জিনিসটা তো বোঝা গেল যে পণ্য ক্রয়ের বিষয়টা, বাকিতে পণ্য ক্রয় থাকলে অথবা নাম উল্লেখ থাকলে ব্যবসায় যেহেতু পণ্য চলে আসছে সেটা ডেবিট ক্রয় হিসাব, এবং যেহেতু নাম উল্লেখ আছে তার মানে সেটা বাকি, সেখানে আমরা কবির হিসাবও দিতে পারবো। প্রদেয় যেহেতু আমাদের দিতে হবে, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। আর কবির কি আমাদের পাওনাদার, আমাদের দিতে হবে, এখানে পাওনাদার হিসাবও দিতে পারবো। এই তিনটা জিনিস ক্লিয়ার? জি ভাইয়া, জি ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আধুনিক ভাবে, মানে আমরা এখন ডিজিটাল, তো আমরা এখানে এই যে কবির হিসাব দিচ্ছে এটা কোনো ভুল নাই, কিন্তু এটা স্মার্ট হবে কখন জানো? এখানে কবির হিসাবের জায়গায় যদি তুমি প্রদেয় হিসাব দাও, ঠিক আছে, এটা হবে স্মার্ট প্রদেয় হিসাব। ঠিক আছে, এই এন্ট্রিটা ক্লিয়ার? এই এন্ট্রিটা ক্লিয়ার না? জি ভাইয়া জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার এটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরেরটা দেখি কি আছে। পরের এন্ট্রি আছে দেখো,
10 তারিখে ধারে মাল বিক্রয়, মাল কি করছে? ধারে বিক্রয় করে দিয়েছে। একটু আগে ধারে কিনছিলাম, এখন ধারে মাল বিক্রয় করে দিয়েছে। এবং আবার কি করছে? নগদে আবার 25,000 বেচে একই দিনে 10 তারিখে দুইটা লেনদেন করছে। একজনের কাছে ধারে বিক্রয় করছে, আরেকজনের কাছে কি করছে? নগদে বিক্রয় করছে। এখন আমরা জানি এই যেটা চলে যাবে, সম্পদ চলে গেলে কি হয়? ক্রেডিটে হয়, অর্থাৎ যা চলে যাবে সেটা কি? ক্রেডিট। তাহলে জিনিসগুলা কোন হিসেবে চলে গেছে? আমরা বিক্রয় করে দিচ্ছি, তাই কি হয়েছে? চলে গেছে। সহজ হিসাব, তাই না? এটা তো বুঝছো? সম্পদ চলে গেছে এবং টাকা আসছে। এখন যেহেতু বাকিতে আসছে, অসুবিধা নাই। সেক্ষেত্রে কি হয়েছে? আমাদের দেনাদারটা কিন্তু আমি যার কাছে বেচি সে কিন্তু আমার কাছে আসছে, সে টাকা দেয় নাই, কিন্তু সে কিন্তু এক ধরনের সম্পদ আমার জন্য। টাকা দেয় নাই কিন্তু দিবে তো, দিবে না? যেহেতু আমি বাকিতে পণ্য নিয়ে গেছি, অবশ্যই টাকা দিবে। সে এখন টাকা দেয় নাই কিন্তু ও আমার কাছে আছে, ও হচ্ছে আমার ব্যবসার জন্য কি? সম্পদ। অর্থাৎ আমার ব্যবসায় সে চলে আসছে সম্পদ হিসেবে। তাহলে সে কি? ডেবিট। এবং যেহেতু পণ্য বিক্রয় করে দিচ্ছি, পণ্য চলে গেছে, সম্পদ চলে গেছে, তাহলে সেটা কি হলো? ক্রেডিট। এই বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, কেউ না বুঝলে সরাসরি প্রশ্ন করবো, অসুবিধা নাই। ঠিক আছে, দেখো আমি আবারও বলি, ধারে মাল বিক্রয় 1,75,000 টাকা এবং নগদে বিক্রয় 25,000 টাকা, দুইটাই কিন্তু আমরা বিক্রয় করছি। তাহলে আমাদের কি চলে গেছে? সম্পদ চলে গেছে। অর্থাৎ এই যে পণ্য বিক্রয় করছি, পণ্য চলে গেছে। কোন হিসাবে চলে গেছে? বিক্রয়ের কারণে চলে গেছে। যেটা চলে যাবে সেটা কি? ক্রেডিট। তাহলে আমরা কিন্তু সরাসরি লিখতে পারি বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এখন দেখো, আমরা তো বিক্রয় করে দিলাম, মাল চলে গেছে, এখন আমাদের কাছে আসছে কি? একটা টাকা কিন্তু নগদ আসছে। আমরা জানি যে নগদ যেটা আসবে সেটা সরাসরি কোনো কিছু দরকার নাই, সরাসরি নগদান হিসাব দিয়ে আমরা লিখে দেবো। যেহেতু নগদে ব্যবসায় চলে আসছে, ব্যবসায় সম্পদ আসছে, মানে টাকা আসছে, এই জন্য কি হবে? নগদান হিসাব। এটা তো বুঝি নাকি? ব্যবসায় যা আসবে তাই ডেবিট। নগদান, নগদে চলে আসছে, নগদান হিসাব ডেবিট। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস হচ্ছে, ওই বাকিতে বিক্রয় করছে আরো 1,75,000 টাকা, ওই টাকাটা তো আমরা ওর কাছ থেকে পাও না, সে আমাদের দিবে। তার মানে ওর কাছ থেকে আমরা কি প্রাপ্য? ওইটা আমরা প্রাপ্য না ওর কাছে? বিষয়গুলো কি বুঝছো নাকি আবার মাথার উপর দিয়ে যাইতেছে? বলো। জি ভাইয়া, বুঝছি। দেখো, যেহেতু মনে করো, বাস্তব উদাহরণ দাও। মনে করো আমি বিক্রি করলাম কারো কাছে, তোমাদের কারো একজনের কাছে। এখন তোমরা পণ্য নিয়ে গেছো, কিন্তু তোমার কাছ থেকে আমি কি টাকাটা পাই না? পাও না না আমি? অর্থাৎ জি আমি জি। প্রাপ্য না জিনিসটা তোমার কাছ থেকে, তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা তো হচ্ছে নাকি? তাহলে যেহেতু আমি ওইটা ধারে বিক্রয় করে দিছি, অর্থাৎ ওই যে টাকাটা আমি প্রাপ্য, এই জন্য আমরা লিখবো যে প্রাপ্য হিসাব। এর জন্য নাম উল্লেখ নাই। নাম উল্লেখ থাকলে নাম উল্লেখ করে দিতে পারতাম। তাহলে নাম উল্লেখ নাই, সরাসরি বলে দিচ্ছে ধারে বিক্রয় 1,75,000। যেহেতু টাকাটা আমার ব্যবসায় আসবে, আসে নাই তো কি হয়েছে? আসবে তো। যেহেতু আসবে, তাহলে কি হবে? এটা ডেবিট। ব্যবসায় যায় আসে তাই কি ডেবিট। তাহলে লিখতে পারি যে প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব ডেবিট। বুঝতে পারছি? এই গেল আরেকটা এন্ট্রি। আর সাইড নোটের বিষয়টা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা বলো। সাইড নোট বুঝতে পারি, যেহেতু ডারে এবং নগদে পণ্য বিক্রয় করা হলো, এই জিনিসটা দিয়ে দিবা নিজের মতো করে, জাস্ট, আর কিচ্ছু না। ভাই এটা কি লিখতে হবে না লিখলে সমস্যা আছে? সাইড নোটটা? জি ভাইয়া। হ্যাঁ, সাইড নোটটা দিয়ে দিবা, এটা বেটার। সাইড নোটটা দিতে হয়, সব জায়গায় দেওয়া আছে, আমি প্রত্যেকটা বই পাইছি। আচ্ছা ভাইয়া। এটা নিজের মতো করে দিয়ে দিবা। কোনো এটা যে একদম হুবহু হয়ে যাবে এরকম না। নিজে একটা লাইন বানাই দিবা। এখানে কি লিখছিলাম যে ক্রয় করছিল নাকি, কার কাছ থেকে? দেখবা যে কবিরের কাছ থেকে। যেহেতু এই বাকিতে পণ্য ক্রয়, নাম থাকলে আমরা বলছি বাকি হবে। যেহেতু কবিরের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয়, আর এটা হচ্ছে যেহেতু বাকিতে এবং নগদে পণ্য বিক্রয় করা হলো। শেষ। সহজ বিষয়। এই দুইটা এন্ট্রি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে তো আর সমস্যা নাই। এখন এই যে দুইটা এন্ট্রি করলাম না, সবগুলাই এরকম দুইটা ভাগ করে নিব আমরা, প্রত্যেকটা এন্ট্রি দুইটা ভাগ করবো। আচ্ছা, তারপরে দেখি কি আছে। 12 তারিখে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। দেখো, যেহেতু ব্যাংকে হিসাব খোলা হয়েছে, এখানে
30,000 টাকা দিয়ে। ব্যাংক কিন্তু বাকিতে হয় না, ঠিক আছে, এখানে বাকি কিন্তু উল্লেখ করে নাই এবং বাকিতে হয়ও না। যেহেতু বাকিতে হয় না এবং সরাসরি কোনো উল্লেখ কিছু নাই, বাকি যদি উল্লেখ না থাকে এবং নাম উল্লেখ না থাকলে বুঝে নিতে হবে এটা নগদ। যেহেতু এই ব্যাংকে হিসাব খোলা হয়েছে 30,000 টাকায়, এখানে কি আসছে কি গেছে একটু দেখো। একটা পার্ট আগে চিন্তা করো, ব্যবসার জন্য কি আসছে এবং ব্যবসার জন্য কি গেছে, দুইটা জিনিস আলাদা করো। ভাইয়া প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্ন হচ্ছে জনতা ব্যাংকের হিসাব খোলা হলো 30,000 টাকা। ভাইয়া এখানে হিসাব খোলার মাধ্যমে আমার ব্যবসাতে আরো 30,000 টাকা যুক্ত হইলো। ব্যাংক লোন ব্যবসা নিলাম থেকে আমি। কিন্তু টাকাটা ব্যাংকে দেওয়া হয়েছে। নগদে ব্যাংকে ব্যাংকে 30,000 টাকা জমা দিছি না, ওইটা আমার ব্যবসা থেকে গেছে। ও হ্যাঁ, এখানে ব্যবসা থেকে 30,000 চলে টাকা গেছে। ব্যাংকে জমা দেওয়া হয়েছে। হ্যাঁ। 30,000 টাকা আমরা কি করছি, এই জনতা ব্যাংক হিসাব খোলা হলো। এই এন্ট্রি গুলা ব্যাংকের হিসাব এন্ট্রি, এটা মাস সারা জীবন একই রকম হবে। দেখো জনতা ব্যাংকের হিসাব খুলছি আমরা, এই জন্য কি হয়েছে 30,000 টাকা দিয়ে নগদে টাকাটা কিন্তু ব্যাংকে দিয়ে আসলাম ব্যবসা থেকে, অর্থাৎ আমার যে ব্যবসার পোশাক সেটা থেকে ব্যাংকে দিয়ে আসলাম 30,000 টাকা। তার মানে কি নগদে টাকাটা চলে গেছে, ব্যবসা থেকে সম্পদ চলে গেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ওই নগদান হিসাব, যেহেতু নগদে চলে গেছে। নগদান হিসাব কি, ক্রেডিট, টাকাটা চলে গেছে। এখন বাড়ছে কে, ব্যবসা, ব্যাংকিং তো আমারই একটা অংশ, ঠিক আছে, এখানে কিন্তু দেনাদার পাওনাদারের মতো না। ব্যাংকে যে অ্যাকাউন্টটা খুলছি সে টাকা কিন্তু ব্যাংকে নিবে না, টাকাটা আমারই থাকলো। কিন্তু আমার বাড়ছে কে, আমার ব্যবসা কমে গেছে, মানে আমার বর্তমান ব্যবসাটা কমে গিয়ে কোথায় বাড়ছে, ব্যাংকে বাড়ছে। এই জন্য লিখবো যে ব্যাংক হিসাব ডেবিট। অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকাটা বাইরে গেছে না, ব্যাংক হিসাব ডেবিট। ভাইয়া আবার একটু বলবেন? আচ্ছা আমি বলতেছি, আবারও বলতেছি। আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্টটা খুললাম 30,000 টাকা দিয়ে, এই টাকাটা কি হয়েছে, নগদে ব্যাংকে দিয়ে আসলাম, ব্যাংকে টাকাটা দিয়ে আসলাম। এখন আমাদের ব্যবসার জন্য এটা কি আসছে, আমরা তো একটা পার্ট ক্রেডিট খাইলাম, যেহেতু নগদে টাকা চলে গেছে, এটা ক্রেডিট, দুইটা পার্ট। এখন আমাদের কাছে আসছে কি, আমাদের কাছে কিন্তু ব্যাংকটা আছে, ব্যাংকের টাকাটা ব্যবসার জন্য কি আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের কাছে আছে, হয়তো পরবর্তীতে টাকাটা উঠাতে পারবো। তাহলে কে বাড়লো, ব্যাংক বাইরে গেছে। আমাদের ব্যবসায় আছে কি, আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, টাকাটা নগদে চলে গেছে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আমাদের কাছে রয়ে গেছে, এই জন্য আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, ডেবিট। ঠিক আছে, ব্যবসায় কিন্তু অ্যাকাউন্টটাই আসছে আর টাকাটা গেছে। এটা একটু 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 ইমাজিন করো। বুঝা গেছে এই বিষয়টা? জি ভাইয়া বোঝা গেছে। এটা এইভাবেই হবে, একটা প্রত্যেকটা লেনদেনে ব্যাংকের হিসাবটা এইভাবে হয়। নগদে যেহেতু ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, নগদান হিসাব ওই ক্রেডিট, এবং ব্যাংক হিসাব যেহেতু ব্যাংকে টাকাটা দিয়ে আসছি, ব্যাংক বেড়ে গেছে, ব্যাংক হিসাব হচ্ছে ওই ডেবিট। এরপরে দেখো কি আছে, আচ্ছা, দেনাদারের নিকট থেকে চেক পাওয়া গেল। অর্থাৎ এই যে দেনাদার, আমি কিন্তু ওই যে ধারে মাল বিক্রয় করছিলাম 1,75,000 টাকা, মনে আছে? উনি কি করছে আমাকে, উনি কিন্তু দেনাদার ছিল, উনি কি করছে, চেকের টাকা দিয়ে গেছে 10,000 টাকা। ওই টাকাটা কি করছে, চেকের মাধ্যমে দিয়ে গেছে। এখন চেক তো দিয়ে গেছে, টাকা তো দিয়েই দিল, তাহলে কিন্তু দেনাদার আমাদের থেকে ছুটে গেল না। এক সময় তো ওই দেনাদারটা আমাদের সম্পদ ছিল, টাকাটা এক সময় দিবে, ওই জন্য ওকে আমরা কোথায় রাখছিলাম, দেনাদার কোথায় রাখছিলাম, এই যে প্রাপ্য হিসাব লিখছিলাম না আমরা, প্রাপ্য হিসাব ডেবিট, এখানে কিন্তু আমরা দেনাদার হিসাবে লিখতে পারতাম ডেবিট, যেহেতু সে টাকাটা দিবে, দেনাদার হিসাব ডেবিট। ঠিক আছে, দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট, এই দুইটি লেখা যাবে, প্রাপ্য হিসাবে লিখতে পারবো। ওইটা কই আছে, ডেবিটে আছে। এখন দেখো আমাদের এই এন্টিটি কি, দেনাদারের নিকট থেকে চেক পাওয়া গেল 10,000 টাকা।
তো ওই যে আমাকে টাকা 10,000 টাকা তো ওনার কাছে পাইতাম, উনি টাকাটা দেওয়ার পরে সে কি আর আমার 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 কাছে ডেবিট আছে? সে আমার কাছ থেকে চলে গেল না? এখন ওকে আমার কাছে আর ধরা আছে? ধরা নাই কিন্তু। এই জন্য কি হয়েছে দেখো, দেনাদারের নিকট চেক পাওয়া গেল, এই চেকটা যে পাইলাম, চেক পাওয়ার ফলে এখন চেক তো ও আমাকে দিচ্ছে, এটা আমার অ্যাকাউন্টে কিন্তু সব এই আমার কোষাগারে নগদ টাকা আসে নাই, সেই টাকাটা এখন কোথায় যাবে বলতো? চেকের হিসাব আসলে এবারে চেক কার সাথে রিলেটেড, এই জিনিসটা একটু কল্পনা করো। ব্যাংকের সাথে। চেকের হিসাব হচ্ছে ভাইয়া ব্যাংকের সাথে ব্যাংক related। বাড়ে, হ্যাঁ, যেহেতু চেক দিছে তাহলে কে বাড়লো? ব্যাংকের ব্যাংক হিসাব ভালো। বাড়বে। হ্যাঁ, ব্যাংক বাড়লো। আর যে বাড়বে সে কি, সম্পদ যেখানে বাড়বে সেটা আর কি হবে? ডেবিট। ডেবিট। ডেবিট হবে। তাহলে আমার ব্যাংক বেড়ে গেছে, তাহলে এটা কিভাবে লিখতে পারি? ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট। তাহলে কি লিখতে পারি এটা? ব্যাংক হিসাব ডেবিট। ক্লিয়ার? ব্যাংক বাড়ছে, আমরা ডেবিট পাইছি, এখন আমাদের দরকার হচ্ছে ক্রেডিট। কিন্তু এখন দেখো, আমরা তো ব্যাংকে এই জিনিসটা পাইলাম, ব্যাংক হিসাব ডেবিট, আমরা যেহেতু চেক পাইছি মানে ব্যাংক বাড়ছে। এখন ক্রেডিট কে কে কি চলে গেছে আমাদের কাছ থেকে? দেনাদার চলে গেছে। দেনাদার চলে গেছে। লিখতে পারি যে দেনাদারের হিসাব ক্রেডিট। অথবা এই যে প্রাপ্য হিসাব লিখছিলাম, এই প্রাপ্য এবং দেনাদার দুইটা একই জিনিস। তাহলে এখানে যদি আমরা প্রাপ্য হিসাব ক্রেডিট লিখি অথবা দেনাদার হিসাব ক্রেডিট লিখি, তাও হবে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। জি স্যার। প্রাপ্য হিসাবে লিখতে পারবো, যেহেতু ওই টাকাটা আমরা পাইতাম এক সময়, এই জন্য আমরা প্রাপ্য হিসাব ডেবিটে রাখছিলাম। এখন টাকাটা তো দিয়ে দিছে, আমরা ডেবিটে ছিল পাইতাম, কিন্তু এখন দেওয়ার পরে যেভাবে দিছে সেটা ডেবিট হয়ে গেছে, সে চলে গেছে, এখন সেটা হয়ে গেল কি ক্রেডিট। সে আর এখন আমাদের কাছে ধরা নাই, সে আমাদের ব্যবসার এখন আর অংশ না। প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব। দেনাদারই সহজ হবে, কারণ এখানে দেনাদার উল্লেখ আছে, এখানে দেনাদার হিসাব সরাসরি দিয়ে দিবা। যেটা উল্লেখ থাকে, এখন কথা হচ্ছে আমাদের মুখস্থ এটার দরকার নাই, যেটা উল্লেখ আছে আমরা সেটা দিব। প্রাপ্য হিসাব বা এই দেনাদার হিসাব অথবা পাওনাদার হিসাব, এগুলো লাগানোর তো কোনো প্রয়োজন নাই। আমরা সরাসরি কি করব, যে নামগুলো থাকবে সরাসরি সেই নামগুলো দিয়ে দিব, তাহলে কি হবে, আমাদের এক্সট্রা চিন্তা করতে হইল না। আচ্ছা, এই কয়টা থেকে আপনি ভুল আছে কারো? দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কোন জায়গায় পুজো নাই। আচ্ছা ভাইয়া, এই দেনাদারের টাকাটা যদি চেকে না দিয়ে নগদে দিত, তাহলে নগদান হিসাব হতো না? হ্যাঁ, অবশ্যই নগদান হিসাব হবে। এখন টাকাটা মনে করো দেনাদারের নিকট হতে টাকা পাওয়া গেল এত টাকা, তাহলে এটা ব্যাংকে তো টাকা যায় না, কোথায় এসে নগদে ব্যবসায় চলে আসছে, সেই জন্য কি হবে, নগদান হিসাব ডেবিট। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এই তো এভাবে যখন কল্পনা করবা একটার সাথে আরেকটা, এটা ভালো লাগছে এই কল্পনাটা তোমার, এভাবে কল্পনা করলে সহজ হয়ে যাবে। কে ছিল? ব্যাংক। আশা করি এই তিনটা এন্ট্রি তো বোঝা গেল। আরো কোনো প্রশ্ন আছে এই তিনটা এন্ট্রির উপর? এই তিনটা লেনদেনের উপর আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, ক্লাসের যদি টাইম চলে যায় আমাকে বলিও। স্যার ক্লাস শুরু হয়েছে কয়টা বাজে? ক্লাস প্রায় শুরু করতে করতে 40 প্রায় বেজে গেছিল, সবাই জয়েন করতে করতে। 4 মিনিট আছে, আর 4 মিনিট 4.5 মিনিটের মতো আছে। তাহলে কি এটা আবেদন করে জয়েন করবা? ভাইয়া ওইটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আবার 4 মিনিট আবার নতুন দুইটা এন্ট্রি বোঝাতে সমস্যা হতে পারে। সবাই একটু দ্রুত, হ্যাঁ 1 মিনিট ভিতরে জয়েন হয়ে যাও পারলে। আচ্ছা ভাই, সামি, আমি ইন করে দিচ্ছি। তুমি লিভ দাও, অল লিভ দাও, অল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছিলাম হচ্ছে ব্যাংকের হিসাব না, দেনাদার পর্যন্ত চলে গেছিলাম, তাই না? দেনাদারের নিকট থেকে চেক পাওয়া গেল 10,000 টাকা, এটাও হয়ে গেল। তারপর বাকি আছে দেখো এখানে কুঋণ ধার্য করা হলো। এখন প্রশ্ন হতে পারে কুঋণ জিনিসটা কি?
এখানে এই এতদিন আমরা যেই এই কথাগুলো বলছিলাম সেগুলো আসলে আমরা নিজের মতো তৈরি করে বলছিলাম। যদি অ্যাডভান্স লেভেলে বলতাম তাহলে ওই যে বইয়ের ভাষায় তাহলে কিন্তু বুঝতা না। এখন কুরিন জিনিসটা দেখো, কুরিন কিন্তু ওই আমি একজনের কাছ থেকে টাকা পাইতাম কিন্তু সে আমাকে টাকাটা দেয় নাই, সেটা হচ্ছে কুরিন অথবা অনাদায়ী পাওনা। কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা অর্থাৎ আমি পাওনা ছিলাম কিন্তু সে আমাকে দেয় নাই। অনাদায়ী পাওনা, এটার আরেকটা নাম কি? কুরিন। মনে থাকবে, অনাদায়ী পাওনার আরেকটা নাম কি? কুরিন। রেসপন্স করো, মানে দেখা ভাই যায় টাকা কি? মেরে দিছে ভাই। হ্যাঁ হ্যাঁ, অনাদায়ী পাওনা মানে আমি যে বাকিতে বিক্রি করছিলাম ওই টাকাটা মেরে দিচ্ছে। মানে সব তোমাদের বন্ধু কাছে তো বান্ধবের বিক্রি মতো টাকাটা করছিলাম, মেরে দিছে। আমি তো তোমাদের কাছে তোর টাকা মতো বিক্রি তোর মতো। করছিলাম, এটা কাজটা ভালো হইলো, আমার টাকাটা মেরে দিল। খুব অন্যায় হয়েছে। এটা এটা ভালো হয় নাই। আমার আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারছি। এখন আরেকটা টার্ম দিব, এটা একটু মাথায় গেঁথে নাও। আরেকটা টার্ম, ব্যবসার কাজে, ব্যবসার সাথে, ঠিক আছে, যেই খরচগুলা হবে মানে যেই ব্যয়গুলা হবে অথবা যেই ক্ষতিগুলা হবে, এই জিনিসগুলা সবসময় আমরা ডেবিট কার্ডে লিখবো। কোথায় লিখবো? ডেবিট পারে। আরেকবার বল। খরচ, খরচ অবলিক না ভাই, কমাই দিই, খরচ, তারপর হচ্ছে ব্যয়, খরচ ব্যয় বা ক্ষতি, এই টাইপের জিনিসগুলো কোথায় কোন পার্টে বসাবো? ডেবিট এই প্যাডে তিনটা ডেবিট জিনিসের প্যাডে যে কোনো একটা হলে কোথায় বসাবো? ডেবিট প্যাডে হ্যাঁ, ডেবিট পার্টে বসাই দিব। কোথায় বসাবো? ডেবিট প্যাডে ডেবিট বসাবে। পার্টে। এখন ডেবিট কুরিন পার্টে ধার্য করা বসাবো, হয়েছে। ডেবিট পার্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কুরিন ধার্য করা হয়েছে, এটা কি আমার কি হয়েছে? ক্ষতি হয় নাই? ক্ষতি হয় নাই? জি ভাই হইছে। ক্ষতি হয়েছে। আমার ব্যবসার টাকা, তাহলে কি হইলো? সেটা আমার ব্যবসার জন্য ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি জিনিসটা আমরা কোথায় লিখি? ডেবিট প্যাডে লিখি। ডেবিট। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে সহজ হয়ে যাবে। ক্ষতি জিনিসটা আমরা লিখি হচ্ছে ডেবিট। বাট কোথায়? এটা 18 তারিখের লেনদেন না? তাহলে যেহেতু ডেবিট পাশে লিখি, তাহলে আমরা জানি যে ঘটনার একটা নাম দিতে হয়। তাহলে এটা কোন ঘটনার কারণে এটা ইয়া হয়েছে? এই এই ডেবিট পার্ট যে বলতেছে কুরিনের জন্য, অর্থাৎ সে মেরে দিছে। এটা এখন ওই পাওনাদার হিসাবেও লিখতে পারো, আবার কুরিন হিসাবেও লিখতে পারো, তোমার যেটা সুবিধা হয়। এখানে যেহেতু কুরিন দিছে, তাহলে আমরা আর ওই বাহির থেকে কোনো ইয়ে আনলাম না, কথা আনলাম না, আমরা কুরিনটাই লিখবো। তাহলে কুরিন হিসাব হচ্ছে ডেবিট, যেহেতু ওই এই কি বলে ক্ষতিগুলা কুরিন, কুরিন হিসাব ক্ষতিগুলা ডেবিট পাশে হয়, কুরিন হিসাব হচ্ছে ডেবিট। ঠিক আছে, এই এন্ট্রিগুলো যদি পারো পূর্ণ পূর্ণ করে লিখো তাহলে সুবিধা হয়। আমি তো সংক্ষিপ্ত লিখতেছি একটু সময় বাঁচানোর জন্য। এখন দেখো, ওই টাকাটা কিন্তু আমরা কি ছিলাম? প্রাপ্য ছিলাম না? আমরা কিন্তু উপরে উপরে লিখলাম, যখন পণ্য বিক্রি করছি তখন কিন্তু লিখছিলাম যে প্রাপ্য হিসাব কি? ডেবিট। এখন যেহেতু কুরিন হিসাব ওই টাকাটা দিবে না, আমরা প্রাপ্য হিসাবটা কমে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ, আমাদের দেনাটা কমে গেল না? জি। তাহলে ওই যে লিখছিলাম প্রাপ্য হিসাব ওই কি ডেবিট, এখন সেটা উল্টা হয়ে এখানে আসবে প্রাপ্য হিসাব ক্রেডিট। যেহেতু ওর কাছ থেকে আমরা পাইতাম এই জন্য আমরা এটা ডেবিট পার্টে রাখছিলাম, এখন আর পাবো না, সে মেরে দিছে। বুঝতে পারছি? বোঝা গেছে। যেহেতু টাকাটা আমরা পাইতাম প্রাপ্য হিসেবে রাখছিলাম, কিন্তু সেটা এখন প্রাপ্য নাই, সে মেরে দিছে। আমরা কুরিন ধার্য করে নিছি, যে বুঝে গেছি যে এই টাকাটা সে আর দেবে না, এই জন্য আমরা এই প্রাপ্য হিসাবটা আবার কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। এই এন্ট্রিটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। প্রশ্ন নাই তো? আচ্ছা আচ্ছা, দেখো তারপরে আছে আলমের নিকট হতে মাল ক্রয়, আরো সহজ। ভাই ওই যে খুব 5 কঠিন তারিখের এগুলো। লেনদেনের মতো, এটা আমি আর খুব করবো না। 5 তারিখের লেনদেন কি করছিলাম? কবিরের নিকট থেকে পণ্য ক্রয়, আর এখানে বলছে আলমের নিকট থেকে মাল ক্রয়, একই কথা। নাম উল্লেখ আছে, নাম উল্লেখ থাকলে কি হয়? এই ভাই একজন মিউট করে দাও, মিউট আসছে।
ভাই নাম উল্লেখ থাকলে বাকি হবে, বাকিতে কিনছে। হ্যাঁ, যেহেতু নাম উল্লেখ আছে আমরা বাকিতে কিনছি, তাহলে এন্ট্রিতে আমরা কি জানি, দুইটা ভাগ করতে হবে। একটা হচ্ছে কি আসলো কি গেল, তাহলে আমাদের কি আসছে, বলো কি একজন? প্রশ্নটা বুঝি নাই ভাই। আলমের নিকট হতে মাল ক্রয়। আমরা জানি যে ভাই দুইটা part করতে হবে। পণ্য আসছে ভাই, পণ্য আসছে আর টাকাটা হ্যাঁ, চলে পণ্য গেছে। আসছে, সম্পদ আছে, টাকাটা চলে গেছে। ডেবিট। হ্যাঁ, পণ্য আসছে, টাকাটা চলে গেছে। এখন দেখো ওই যে পণ্য জিনিসটা কিন্তু আমরা সরাসরি লিখি না, পণ্যটা কোন কোন কাজ করে পণ্যটা নিয়ে আসছি, ক্রয় করে নিয়ে আসছি না? জি ভাই, ক্রয় হিসাব হবে, ক্রয় হিসাব। জি ভাই, হ্যাঁ, ক্রয় তাহলে হিসাব কি হবে। হবে? ক্রয় হিসাব ক্রয় ডেবিট, হিসাব। যেহেতু পণ্যটা আসছে, যে আসবে তা হচ্ছে ডেবিট, তাহলে ক্রয় হিসাব। ভাই এখন একটু মানে সুবিধা হইতেছে বুঝতে খুব। ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। আশা করি আরেকটু ক্লিয়ার হবে পুরোটা পড়লে। এখন বোঝা যাচ্ছে ক্রয় হিসাব ডেবিট। এখন দেখো আমরা যেহেতু নাম উল্লেখ আছে, তাহলে এই টাকাটা কিন্তু আমরা দেই নাই, দিতে হবে মাস্ট, কিন্তু আমরা দেই নাই। তাহলে তার নাম দিয়ে দিব কি, ক্রেডিট। কার নিকট থেকে? আলমের নিকট থেকে। আলম হিসাব অথবা প্রদেয় হিসাব। আলম হিসাব হচ্ছে ক্রেডিট, অথবা সেখানে আমরা প্রদেয় হিসাবও দিতে পারি, ঠিক আছে, যেহেতু আমাদের দিতে হবে। আর যদি নগদে দিয়ে দিতাম টাকাটা, নগদে কিনে আনতাম, তাহলে কি হতো? নগদান হিসাব ক্রেডিট। ডেবিট। এই বিষয়টি ক্লিয়ার? জি জি ভাইয়া। কারো প্রশ্ন থাকলে করো। নাই তাহলে আচ্ছা, এটা গেল। দেখো আরেকটা জিনিস আছে 25 তারিখে, এই জিনিসটা দেখো। 25 তারিখের জিনিসটা বইয়ের দিকে থাকা, যদি বই থাকে, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। অবচয় জিনিসটা তো বুঝি, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিছু। মনে করো একটা কি আনলো তুমি, কাঠের একটা জিনিস আনলাম, সেটা নতুন অবস্থায় যেমন থাকবে, 1 মাস ইউজ করার পর কি এরকম থাকবে? সেটা কি সেই ভ্যালুটা থাকবে? থাকবে না তো। এটা না ভাই, থাকবে না। প্রতি মাসে মাসে কি হবে, একটা ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে, দিন যত যাবে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এই জিনিসটি তারা কি করে, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করছে 25,000 টাকা। তার আগে, আরে বাপুরে, এখানে 25,000 টাকার আসবাবপত্রই আনছে, ও কি প্রথম দেখো, আবার 25,000 টাকা অবচয় ধার্য করছে, এটা হইলো কিছু? আচ্ছা, সমস্যা নাই, এন্টি যাই থাক, আমাদের অঙ্ক করা হচ্ছে কথা। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করছে। এখন দেখো তো ওই জিনিসটি কি ব্যবসার জন্য খরচ, ক্ষতি বা ব্যয় হয়েছে কিনা। এখানে কিন্তু থার্ড পার্টি কারো লেনদেন নাই, ব্যবসার সাথে সেকেন্ড পার্টি থার্ড পার্টি কোন লেনদেন আছে? বুঝি নাই, কোশ্চেনটা এই আরেকবার। এন্ট্রিটাতে, হ্যাঁ, ওই যে একটা লেনদেন। লেনদেন কোন জিনিস দেখো, যেই এন্ট্রিতে টাকার কোনো হিসাব থাকবে সেটাই লেনদেন, অর্থাৎ টাকা নিয়ে কথাবার্তা বলবে সেটাই লেনদেন। এখন দেখো অবচয় ধার্য করছে, এটা কি ব্যবসার জন্য ক্ষতি হচ্ছে না, খরচ হচ্ছে না, একটা ব্যবসার এক প্রকার। জি ভাইয়া, ক্ষতি হয়েছে। আচ্ছা, এই আরেকটু ক্লিয়ার করি। দেখো আসবাবপত্র যেহেতু আনছে 25,000 টাকা, আবার ওই আসবাবপত্রের উপর অবচয় ধার্য করছে 25,000 টাকা, মানে কি জানো, ওইটা থেকে ব্যবসা থেকে 25,000 টাকা আসবাবপত্রের জন্য দিয়ে দেওয়া হয়েছে, একটা ফান্ড রাখা হয়েছে। আসবাবপত্র যে খরচ হচ্ছে প্রতি মাসে আমাদের খরচ করছি, এটার ভাড়া বাবদ। মনে করো এরকম, আমি একটা বাংলা উদাহরণ দিচ্ছি, ভাড়া বাবদ এটা প্রতি মাসে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি ব্যবসার খরচ হচ্ছে না? যেহেতু হ্যাঁ ভাই। তাহলে ডেবিট। এখন তাহলে আমরা জানি যে খরচ, ব্যয় এবং ক্ষতি হলে কি হবে, ডেবিট হবে। তাহলে কি হচ্ছে, অবচয় হিসাব। যেহেতু অবচয় ধার্য করছে, কোন হিসাবে খরচটা হচ্ছে, অবচয়ের কারণে, তাহলে অবচয় হিসাব কি হচ্ছে, ডেবিট। অবচয় হিসাব ডেবিট। আমরা জানি ক্ষতি, খরচ, ব্যয় এগুলা কি হয়, ডেবিট পার্টে বসে। তাহলে অবচয় হিসাব দিলাম আমরা হচ্ছে ডেবিট। এখানে দেখো অবচয় সঞ্চিতি হিসাব আছে একটা। অবচয় সঞ্চিতিটা দেখো, আমরা যে 25,000 টাকা ধার্য করছি, সেটা প্রতি মাসে মাসে কি করছে, একটা ফান্ডে দিয়ে দিচ্ছি।
অর্থাৎ সঞ্চয় করে রাখতেছি। এই যে আমরা এই জিনিসটা দিচ্ছি, এটা সঞ্চয় করে রাখতেছি একটা ফান্ডে, কারো কাছে দিচ্ছি না, কিন্তু এটা একটা আলাদা ফান্ড করে এই টাকাটা রেখে দিচ্ছি, প্রতি মাসে মাসে এই টাকাটা দিয়ে দিচ্ছি। এই জন্য ওরা কি দিচ্ছে, অবচয় সঞ্চিতি হিসাব। অর্থাৎ এই টাকাটা কি করতেছে, প্রতি মাসে যে আমরা খরচ করতেছি এই জিনিসটা আমরা একটা ফান্ডে রাখতেছি প্রতি মাসে মাসে, ঠিক আছে, এবং বছর শেষে সেটা হিসাব করা হবে। এই জন্য বলছে এটা সঞ্চিতি, মানে সঞ্চয় করতেছে, ঠিক আছে। ভাই এই বিষয়টা যদি আবার একটু বুঝাই বলতেন ডিটেইলসে ভাই, আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার যদি করি, দেখো আমাদের অবচয় হিসাব হচ্ছে ডেবিট, এখন বইয়ে দেখা এন্ট্রি দিচ্ছে হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। এই যে আমাদের প্রতি মাসে মাসে অবচয় হচ্ছে না, আমি বলছিলাম না এটা অবচয় হচ্ছে, এই যে অবচয়টা, এই অবচয় যে 25,000 টাকা, এটা আমরা কোথায় দিচ্ছি কত? আমরা তো বলে দিচ্ছি এই টাকাটা ধার্য করা হয়েছে, এই টাকাটা দিচ্ছি কোথায়? ডেবিটে। না না, অবচয়টা তো এই অবচয় হয়ে গেছে 25,000 টাকা, এই টাকাটা কিন্তু কি করছি আমরা একটা জায়গায় দিয়ে দিচ্ছি, এটা একটা সঞ্চয় হিসেবে রেখে দিচ্ছি, যে এইটা যখন একদম শেষ হয়ে যাবে তখন কি করবো, ওই সঞ্চয় থেকে আরেকটা পণ্য নিয়ে আসবো, অর্থাৎ আরেকটা আসবাবপত্র নিয়ে আসবো, এটা একটা সঞ্চয় হিসেবে রাখছে। এই জন্য বলছে যে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। আমাদের তো ক্রেডিট কার্ড দরকার আছে, তাই না ভাই? এটা কি আমরা কোনো ব্যাংকের ভিতর জমা রাখছি নাকি, মানে কিভাবে জমা রাখছি এটা? বা কোনোভাবে একটা সঞ্চয় করলাম নিজেদের মতো করে, ব্যাংকে রাখলে তো ব্যাংক হিসাব হয়ে যেত তখন। মানে ভাই প্রত্যেক মাসে আমার নিজের পকেটে আর কি এই টাকাটা রাখছি সঞ্চয় হ্যাঁ হিসেবে। হ্যাঁ, একটা ফান্ড করে রাখলাম সঞ্চয় হিসেবে। অবচয় যে আমাদের যন্ত্রপাতি অথবা, ঠিক আছে, তাহলে আমরা বললাম যে অবচয় যে করলাম, অবচয়ের টাকাটা কোথায় গেল? অবচয়ের টাকাটা কোথায় গেল? একটা সঞ্চয় হিসেবে আমরা একটা জমা করছি, এই জন্য এখানে লিখবো কি, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, ঠিক আছে। অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, যেহেতু অবচয়টা আমরা ধরছি, সেই টাকাটা কোথায় যাবে? একটা সঞ্চয় রাখবো আমরা, ঠিক আছে, একটা ফান্ডে সঞ্চয় করে রাখবো। এই জন্য বলছি আমরা অবচয় সঞ্চিতি হিসাব হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। আমার কথা কি যাচ্ছে? জি ভাইয়া। স্যার হ্যাঁ, সব অবচয় হিসাবে এরকম হবে নাকি? হুম, সব অবচয় হিসাব এরকম হবে নাকি? হ্যাঁ, অবচয় গুলো এরকমই হয়, ঠিক আছে, হয়তো দু একটা তখন আমরা এন্ট্রি করতে করতে যদি পাই অন্যরকম তখন দেখবো, এমনিতে এরকমই হওয়ার কথা। ভাই এটা আরেকবার বুঝে দেন। আচ্ছা, আবার বলতেছি, আমাদের অবচয়টা কি? একটা খরচ, ঠিক আছে, একটা ব্যয়। এই জন্য আমরা অবচয় যেহেতু খরচ এবং ব্যয়, এই জন্য আমরা কোথায় লিখবো? এটা ডেবিট পার্টে। তাহলে অবচয় হিসাব ডেবিট। এখন অবচয় সঞ্চিতি না দিয়ে তুমি যদি একটা নাম দাও যে আসবাবপত্র অবচয় হিসাব ক্রেডিট, তাহলে কিন্তু হবে, ঠিক আছে। এখন এই সঞ্চিতি দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা এই যে অবচয় হিসাবের যে 25,000 টাকা, সেটা কোথায় রাখবো? এটা সঞ্চয় করে অন্য আরেকটা ফান্ডে আমরা আলাদা করে রেখে দিব, ঠিক আছে। এটা কারো কাছে দিব না, এটা একটা আলাদা ফান্ড গঠন করে সেখানে এটা রেখে দেব, অর্থাৎ সঞ্চয় করে রাখবো। এই জন্য এখানে লিখছে যে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, ঠিক আছে। অবচয়ের যে অবচয় যতটুকুই ধার্য করা হয়, এই টাকাটা কিন্তু কারো কাছে দেওয়া হয় না। এটা প্রত্যেকটা অবচয়ের ক্ষেত্রে, সেটা যন্ত্রপাতি হোক, দালান কোঠা হোক, আসবাবপত্র হোক, মেশিনারিজ হোক, যাই হোক, প্রত্যেকটা অবচয়ের জন্য যে অবচয় ধার্য করা হয়, এটা প্রতি মাসে কিংবা বছরে একটা আলাদা জায়গায় রাখা হয় সঞ্চয় হিসেবে। এই জন্য বলছে যে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, ঠিক আছে, বুঝতে পারছো? আমাকে কি দেখা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপর দেখো আরেকটা হিসাব আছে, হচ্ছে অবচয়ের পরে হিসাব হচ্ছে এই ক্ষয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো,
ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। দেখো ক্রয়কৃত বলতে এখানে আমরা যে পণ্য ক্রয় করছিলাম, এখন আরেকটা টার্ম বলি, সেটা হচ্ছে আমরা কোন জিনিস ফেরত দিতে পারবো এবং আমাদেরকে আমরা বিক্রয় করার পরে আমাদের কোন জিনিসগুলো ফেরত দিতে পারবে এখানে বুঝতে হবে একটু। দেখো আমরা যদি নগদে বিক্রয় করে দেই অথবা আমরা নগদে কিনে আনি, এই জিনিসগুলো কখনোই জাবেদাতে ফেরত দেওয়া হয় না। আমরা যখন নগদে কিনে আনবো এটা ফেরত দিব না এবং নগদে বিক্রি করবো এটা ফেরত দিব না। যেই জিনিসগুলো বাকিতে কিনে আনবো এবং যে জিনিসগুলো আমরা বাকিতে বিক্রি করব ওই জিনিসগুলোই ফেরত আসবে এবং আমরা যেগুলো বাকিতে কিনছি ওইগুলো আমরা ফেরত দিব। এছাড়া অন্যথায় আর কখনোই ফেরত হয় না। ঠিক আছে, এই 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 কথাটা ক্লিয়ার? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হুম। ভাই আমরা টাকা দিয়ে একটা পণ্য কিনলাম, পণ্যটা নষ্ট হইলো, তারপর আমরা ফেরত দিয়ে দিলাম, এটা কি আর আপনি যেটা বুঝেছেন ওইটা কি, এটার পার্থক্যটা? আচ্ছা, নগদে কেনার পরে জাবেদার ক্ষেত্রে আমরা শুধু জাবেদার হিসেবে বলতেছি, আমরা নগদে কেনার পরে ওই টাকাটা ফেরত দেই না, নরমালি জাবেদার হিসেবে হয় না। ঠিক আছে, বাস্তবে হয়তো আমরা নগদে কিনে আনছি পণ্য টাকা দিয়ে দিতে পারি, দেই, সারা জীবনে দিয়ে দেই, হয় না এরকম? কিন্তু জাবেদার ক্ষেত্রে আমি পাই নাই যে নগদে কেনার পরে টাকাটা ফেরত দেওয়া হয়, পণ্যটা ফেরত দেওয়া হয়। ম্যাক্সিমাম টাইম হয়তোবা 1-2% এদিক সেদিক হতে পারে, সেটা আমার জানা নাই। কিন্তু 98 বা 99% তোমার ওই বাকিতে যেই লেনদেন গুলো করা হয়, ক্রয় বিক্রয় গুলো করা হয়, ওই পণ্যগুলাই মূলত ফেরত দেওয়া নেওয়া হয়। ক্লিয়ার? ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? ওই বাকিতে। দেখো ক্রয়কৃত পণ্য, অর্থাৎ ক্রয়কৃত বলতে আমরা যে পণ্যগুলা ক্রয় করে আনছি এই পণ্যটা ফেরত দেওয়া হয়েছে এখানে বুঝাইছে। অর্থাৎ আমরা যে পণ্যটা কিনে আনছি সেটা ফেরত দিয়ে দিচ্ছি। এখন আমরা আগে নিয়মে চলে যাই, কোন জিনিসটা আসছে কোন জিনিসটা গেছে, বলো তো, বলো বলো। ভাইয়া দুইটা ভাগ করো। পণ্যটা চলে গেছে আর টাকাটা আসছে। হ্যাঁ, টাকাটা আসছে, এখানে কিন্তু নগদে বলে নাই যে আসছে। তাহলে নগদান যদি নগদে বলতো তাহলে দিতাম নগদান। এখন পণ্যটা যেহেতু চলে গেছে সেটা কি, যেটা চলে যাবে ক্রেডিট, তাহলে লিখতে পারি ক্ষয় ফেরত হিসাব। ঠিক আছে, ক্ষয় ফেরত হিসাব ক্রেডিট। এখন দেখো আমরা যখন ওই পণ্যটা বাকি, আমরা বলছি বাকিতে কিনলেই কেবলমাত্র ফেরত দিই, যেহেতু বাকিতে কিনছিলাম সেটা কি হয়তো আমাদের দেওয়ার দরকার ছিল না, প্রদেয় হিসাব তখন ক্রেডিট ছিল না, মনে আছে? যেমন কবির হিসাব এই ক্রেডিট ছিল, মনে আছে? পণ্য হিসাব ডেবিট এবং কবির হিসাব ক্রেডিট, মনে আছে? আমরা বলছিলাম যে কবিরের জায়গায় কিন্তু প্রদেয় দিতে পারবো। এই কথাগুলো কি মনে আছে? জি ভাই, মনে আছে। হ্যাঁ, এই যে এখন এই যে আমরা ওই জায়গায় প্রদেয় হিসাব ক্রেডিটে রাখছিলাম, আমাদের দিতে হবে, কিন্তু এখন কিন্তু ওই টাকাটা আর দিতে হবে না, দিতে হবে? এটা কিন্তু আর না দিতে ভাইয়া, হবে না। না। এই ক্ষেত্রে কি হয়েছে, এই টাকাটা কিন্তু আমাদের ব্যবসার জন্য ডেবিট হয়ে গেছে, সম্পদটা জায়গায় রয়ে গেছে। এই জন্য আমরা লিখতে পারি যে প্রদেয় হিসাব ডেবিট। বুঝতে পারছো? এই লাইনটি কি বোঝা গেছে? যেহেতু আমরা ফেরত দিয়ে দিছি জিনিসটা, সেটা হয়ে যাবে ক্রেডিট। এবং ওই আমাদের কিন্তু প্রদেয় ছিল, আসলে এই জিনিসগুলো যখন দু একবার পড়বা তখন মনে থাকবে, এখন কিন্তু উপরের কথাগুলো মনে নাই। ঠিক আছে, একটা অঙ্ক দুইটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? ভাই আবার বুঝে দেন। আচ্ছা, আবার বুঝাচ্ছি। দেখো আমরা কি করছি, পণ্যটা কি করছি,
কিনে আনছিলাম সেটা ফেরত দিয়ে দিছি, এবং আমরা জানি যে কোন পণ্যগুলা ফেরত দেই, যে পণ্যগুলা বাকিতে কিনি, যে পণ্যগুলা বাকিতে কিনি এবং প্রদেয় থাকে, যে পণ্যগুলা বাকিতে কিনি এবং প্রদেয় হিসেবে থাকে সেই পণ্যগুলোই কেবলমাত্র আমরা ফেরত দিই। এই জন্য পণ্যটা যেহেতু চলে গেছে, পণ্যটা আমাদের একসময় ডেবিট ছিল, পণ্যটা কি ছিল আমাদের ডেবিট ছিল, পণ্যটা কিন্তু এখন চলে গেছে। তো চলে গেলে কি হইলো, পণ্যটা ক্রেডিট হয়ে গেল। তাহলে এই জন্য কি লিখবো, কোন কারণে পণ্যটা চলে গেছে, ক্ষয় ফেরত। এই জন্য লিখবো যে ক্ষয় ফেরত হিসাব, ক্ষয় ফেরত হিসাব কি ক্রেডিট। এখন আমাদের ডেবিট পাওয়ার প্রয়োজন। এখন আমাদের কাছে কে আসছে দেখো তো, আমাদের প্রদেয় হিসাবটা কিন্তু ওই দিন ক্রেডিট ছিল, যেহেতু টাকাটা আমাদের দিতে হবে, কিন্তু এখন আর দিতে হবে না, দিতে হবে না, এই জন্য প্রদেয় হিসাব ডেবিট। দাঁড়াও আরেকটু চেষ্টা করছি অন্যভাবে দেওয়ার। প্রদেয় হিসাব ডেবিট। এখন দেখো নিচের লাইনটা দেখো, আমরা কিন্তু ওই কি বলছিলাম, ক্রয় হিসাব ডেবিট ছিল, যখন আমরা পণ্য কিনি তখন কি ক্রয় হিসাব ডেবিট, এবং যখন বাকিতে কিনছিলাম তখন কি হয়েছিল, দেন এই প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ক্রেডিট। ভাই প্রদেয় হিসাব না বললে ভাই পাওনাদার হিসাব বললে একটু মানে সুবিধা হয় বুঝতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো যেহেতু এখানে আমরা কি লিখতে পারি, পাওনাদার, অথবা যে যার কাছ থেকে পণ্য কিনবো তার নাম, এই তিনটার একটা দিলেই হবে। তাহলে আমরা কি লিখছিলাম, এটা ক্রেডিটে ছিল, আমাদের প্রদেয় হিসাবে কি ছিল ক্রেডিটে। ক্রেডিটে থাকা মানে কি আমাদের দিতে হবে, কিন্তু আমরা যখন ওর কাছ থেকে জিনিসটা কিনে আনার পর ওই জিনিসটা কি করছি, আবার আমরা ফেরত দিয়ে দিছি। এখন কি ওই টাকাটা আমাদের আর ক্রেডিট আছে, আমাদের দিতে হবে? ওই টাকাটা দিতে হবে না, কারণ আমরা যে পণ্যটা আনছিলাম সেই পণ্যটাই দিয়ে দিচ্ছি ফেরত। এখন কি সেটা দিতে হবে? দিতে হবে না। তাহলে ওইটা কি হলো আমাদের জন্য, আগে ক্রেডিট ছিল এখন কি হয়ে গেল, ওই প্রদেয় বা পাওনাদার হিসাব কি হয়ে গেল, ডেবিট হয়ে গেল। ডেবিট, জি স্যার ডেবিট হয়ে গেছে। জি বুঝছি ভাই, জি বুঝছি ভাই। আর প্র্যাকটিস করলে আরো বুঝে যাবে আশা করি। জাস্ট বিপরীত হয়ে গেছে আর কি, যেহেতু আর দিতে হবে না টাকাটা। ক্লিয়ার? এরপর দেখো 30 তারিখে চেকের মাধ্যমে কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো 30,000 টাকা। যেহেতু চেকের মাধ্যমে দিচ্ছে, চেকের মাধ্যমে দিয়ে দিচ্ছে টাকাটা, তাহলে কোত্থেকে কমে গেছে দেখো তো টাকাটা। ব্যাংক থেকে চলে গেছে, ব্যাংক থেকে চলে গেছে। এখানে 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 কে হবে ক্রেডিট, যার কাছ থেকে চলে যাবে সে ক্রেডিট। তাহলে কার কাছ থেকে চলে গেছে, ব্যাংক থেকে। ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝা গেল? আর আমার কাছ থেকে পাওনাদার কে ছিল, কর্মচারীরা। তাহলে কর্মচারীরা যেহেতু চলে গেছে, তাহলে কর্মচারীরা কি ডেবিট। ঠিক আছে, ডেবিট। হ্যাঁ হ্যাঁ, একটা গ্রাম আছে দেখো, আমি বলছিলাম ব্যবসায়ীর কাজে খরচ যেগুলো হবে সেগুলো কি হবে, ডেবিট। তাহলে কোন হিসাবে গেছে, বেতন হিসাবে, বেতনের কারণে বেতন হিসাবে গেছে। জি জি জি, বেতন হিসাব ডেবিট। আচ্ছা ভাই ভাই এখানে এটা এইভাবে লেখা যেত না যে কর্মচারীদের বেতন হিসাব? দাও, অসুবিধা নেই। আরে ভাই দিদি বলবে হিসাব দেবে, খালি বাড়াইতে চাও। এখন দেখো এই জাবেদা কিন্তু শেষ। এখন এভাবে পরের জাবেদার এন্ট্রি গুলা কি তোমরা বসাতে পারবা না? জি ভাই পারবো, চেষ্টা করতে। জি ভাইয়া পারবো। হ্যাঁ, আমি আবারও বলি, প্রত্যেকটা লেনদেনের দুইটা পার্ট করে নিবা। কোন জিনিস আসলো এবং কোন জিনিস গেল। যে জিনিস আসছে সেটা হচ্ছে ডেবিট, আর যেটা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, এই দুইটা জিনিস ভাগ করার পরে আমাদের ঘটনাটা দেখতে হবে যে কোন কারণে আসছে এবং কোন কারণে চলে গেছে। বুঝতে পারছি? তখন যে কারণে আসবে এটার নাম দিবা, এবং যে কারণে চলে যাবে সেটার নাম দিয়ে এন্ট্রিটা ক্লিয়ার করে দিবা, এবং একটা সাইড নোট দিয়ে দিবা। তারপরে আর যেটা যেটা এই লেনদেনে হয় না, আসছে এবং যাই, এই দুইটা জিনিস থাকে না, সেটা হচ্ছে ওই ব্যবসায়ীর খরচ, ব্যয় এবং ক্ষতির ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি জাবেদা ক্লিয়ার। প্রশ্ন ছিল ভাই। ভাই জাবেদের ভিতরে তো অনেকগুলাই পয়েন্ট আছে, ধরেন দুই একটাতে ভুল হলো, তাহলে কি সম্পূর্ণ মার্ক কি কাটা যাবে? দুই একটাতে ভুল হলে সম্পূর্ণ মার্ক কাটে কিনা
মনে হয় না কাটবে। আরো টার্ম আছে, আমরা শিখিয়ে দিব, ঠিক আছে? যখন মনে হইবে যে জাবেদা দুই পার্ট মিলে নাই, তখন কিন্তু অ্যান্সার লিখবা না। আর বলবো, এগুলো অসুবিধা নাই। আমরা যখন অ্যান্সার লিখবো, যদি অ্যান্সার না মিলে তাহলে কিন্তু কেটে দিবে। ম্যাথ তো, ম্যাথ বুঝো না, আনসার না মিলে তো কাটবে। ভাইয়া তাইলে ভুল হলে আনসার লেখা যাবে না না? অনেক সময় আমরা যখন লিখছি, প্রায় সময় যেটা আমাদের মনে হয়েছে, যেটা হয়েছে কিনা আল্লাহ জানে, সৃজনশীল টাইপ ছিল তো, আমরা ভাবলাম হয়েছে কিনা কে জানে, পুরো অঙ্ক করছি, পুরো এন্ট্রি সব বসাইছি, একদম শেষের যে অ্যান্সারটা আছে একদম টোটাল হিসাব, অনেক সময় যেটা মানে গড়বড় থাকতো সেটা অ্যান্সার আমরা দিতাম না। তখন স্যারে পুরো মার্ক এই পুরো ইয়া কইরা হিসাব কইরা মার্ক না পাইলে, পুরো না পাইলে তখন স্যারে হয়তো কিছু নাম্বার দিয়ে দিতে হইতো। তখন দুই ভাই চার কম তুমি দিত, খালি এরকম উত্তর 10-এর মধ্যে 4 উত্তর দিত। মিলাবার যাবে আর কিছু উত্তর মিলাবার সব আর টার্মগুলো মিলবে না উল্লেখ কেন? করবে। জাবেদা তো ইজি হইলো, এখন মিলবে না কেন বলো? আচ্ছা, তাহলে আর আর প্রশ্ন নাই তো কারো নাকি পড়ার উপরে? হুম, হ্যালো না ভাই, সামি? ভাই আর কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে তাহলে একটাই কাজ, সেটা হচ্ছে নেক্সট জাবেদা তোমরা এই ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস করতে গেলে, এখন তো আমি বুঝাইলাম, প্র্যাকটিস করতে গেলে দেখবা আরো দু একটা সমস্যার সম্মুখীন হইছো, তখন আমি প্রশ্ন নিব এবং জাবেদা বুঝিয়ে দেব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোনো মন্তব্য আছে কি? না ভাইয়া। ভাই আপনার ঠিক আছে। বাড়িতে বাসার কাজ দিয়ে দেন একটা, আমরা চেষ্টা করে আনবো। আচ্ছা, নেক্সট শুক্রবার তো ক্লাস, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরপরটাই করো। দেখো 2018 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার বাবুল হাওলাদার 2018 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার বাবুল হাওলাদার নগদে 50,000 টাকা এবং 40,000 টাকা যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন পূর্বক ভাইয়া কারবার আপনার আরম্ভ বইটা করলেন। পুরাতন। হ্যাঁ, এই জন্যই তো আমি ডাক বলতেছি, নাহলে তো নাম্বার বলতাম। উদাহরণ 3, 160 পৃষ্ঠা। পাইছো সবাই? উদাহরণ 3, 160 পৃষ্ঠা। ভাই তুমি নতুন বই থেকে বলছো নাকি? হ্যাঁ, হক হ্যাঁ, বই। আমি নতুন বলতে বলছি। আমাদের পুরাতন বই। ভাই তাহলে বইয়ের 165 পৃষ্ঠাটা পৃষ্ঠা। করে দেন। আমার বইয়ে 165 পৃষ্ঠা পুরাতন বইয়ে, আর নতুন বইয়ে 160 পৃষ্ঠা। আমার উদাহরণ হচ্ছে 2, আর নতুন বইয়ের উদাহরণ মেবি 3। ভাই প্রশ্নটা বলেন তো আবার। প্রশ্নটা হচ্ছে 2018 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার বাবুল হাওলাদার নগদে 50,000 টাকা এবং 40,000 টাকার যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন পূর্বক কারবার আরম্ভ করলেন। ওই মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়েছিল: 3 তারিখে অগ্রণী ব্যাংকে হিসাব খুলছে, তারপরে নগদে মাল কিনছে, তারপরে আসবাবপত্র কিনছে, রহিমের নিকট আবার মাল বিক্রয়। এটা তো গ্রুপে দেয়াই আছে। থাকলে তো বেটার, আজকে আবার দিলাম। সামি তুই কালকে দিছিলি এটা? হ্যাঁ, এটা কালকে গতকাল বলছিলাম এটা প্র্যাকটিস করার জন্য, হয়তো কেউ করে নাই, বুঝে নাই তো, তাই করে করছি নাই। ভাইয়া, করছি তো। ভাই এটা আমরা করছি। তাই নাকি? কোথাও ভুল হয়েছিল? না ভাইয়া, এটা আপনি যা যা একদম বুঝাই দিছেন, ছিল। আচ্ছা, এখন যা যা কথা বুঝাই হয়েছে। দিছেন সবগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এই প্রত্যেকটা জাবেদাতে এরকমই থাকবে। আমরা দেখবো ব্যতিক্রম কোনো জাবেদা আছে কিনা, তখন ওইগুলা করব আবার নতুন করে, ঠিক আছে? তোমরা এই দুইটাই প্র্যাকটিস করো আবার, যেটা করছি সেটা, অথবা নতুন আরেকটা প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। প্রশ্নটা আবার দিয়ে দিন ওকে, ভাই। তাহলে হ্যাঁ, আচ্ছা, এইখানে সিভিলে কে আছে? সামি। হ্যাঁ, তাহলে তুমি কি সিভিলের লোক খুঁজতেছো? না ওই যে বলে দিয়ে দাও এটা। ও আচ্ছা,
এখানে সিভিল, ইলেকট্রিক্যাল আর কোন কোন ডিপার্টমেন্ট আছে? কম্পিউটার আর কার? কম্পিউটার তো আমরা আছি, সমস্যা নেই। স্যার মেকানিক্যাল। মেকানিক্যাল। সার্ভেইং। চারজন একটু কারা থাকবা ভাই, একটু যারা থাকবা ওই আগামী শুক্রবার এবং শনিবার আমরা যখন এই ক্লাস শুরু করবো তখন সাথে সাথে লিঙ্কটা কপি করে তোমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে একটু শেয়ার করে দিবা। ওকে স্যার। যেন সবাই একটু দ্রুত জয়েন হয়, ঠিক আছে? আর আজকে কিন্তু প্রায় আমরা 10 মিনিট অপেক্ষা করতে হয়েছে জয়েনের জন্য শুধু। ঠিক আছে স্যার। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কারোর? ইলেকট্রিক্যালের কারো কাছে ভাই বলছে প্রশ্নটা আছে? সামি আমাদের রেকর্ড ক্লাস লম্বা হইতেছে, ঠিক আছে আমরা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকের মতো বিদায় নেই নাকি? কারোর কোনো কোশ্চেন আছে? শেষ করে দেব। না ভাই সমস্যা নেই। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ স্যার। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম